আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। তোমাদের সাথে আজকের এই অনলাইন ক্লাসে আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের এই ক্লাসে রয়েছি। আমার আজকের তোমাদের সাথে মাস্টার্স ছেলেদের সাথে আজকে আমার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাস। আমার আজকের আলোচনার বিষয় তোমাদের সাথে পেলিনোলজি নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা সিলেবাসের একটা টপিকস। এমনিতে পেলিনোলজি কিন্তু একটা পেপারে আছে তোমাদের, সেটা অবশ্য থার্ড ইয়ারে। তো মাস্টার্সের জন্য সেটা এখানে হচ্ছে যে আমরা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করছিলাম। আমরা অলরেডি ট্যাক্সোনমিতে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে শ্রেণীবিন্যাসগুলো পড়েছি। সেই ইয়েতে আজকে হচ্ছে আমরা পেলিনোলজি যে টপিকসটা আছে তোমাদের সিলেবাসে সেইটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে এই পেলিনোলজিতে আমরা যে চ্যাপ্টারে যে সিলেবাসে যে টপিকসটা আছে সেটাতে আমরা পেলিনোলজি কাকে বলে বা পরাগ বাংলা যেটা হচ্ছে কি পরাগরেণু বিদ্যা। তো এই পরাগরেণু বিদ্যার আমরা আলোচনা করব, বিভিন্ন রকম পরাগের কথা নিয়ে আলোচনা করব। এবং উদ্ভিদের আমরা যেহেতু শ্রেণীবিন্যাস করছি, তো শ্রেণীবিন্যাসে এগুলোর গুরুত্ব বা প্রয়োগ, হ্যাঁ, শ্রেণীবিন্যাসে এবং ফাইলোজেনিতে এর গুরুত্ব প্রয়োগ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় যে পেলিনোলজি টপিকসটা সেটাতে চলে যাই আলোচনাতে। তো পেলিনোলজি মানে কি? পোলেন থেকে, হ্যাঁ, পোলেন তোমরা জানো, পোলেন মানে কি পরাগরেণু। হ্যাঁ, সেই পরাগরেণু বিদ্যা, পরাগরেণু বিষয়ক যে জ্ঞান, যেটা পরাগরেণুর বিজ্ঞানের যে শাখায় পরাগরেণুর আকার, আকৃতি, গঠন, বৈচিত্র্য এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে যে পেলিনোলজি বা পরাগরেণু বিদ্যা। তোমরা জানো যে পরাগরেণুটা কোথায় থাকে? হ্যাঁ, মোটামুটি সবাই ফুলের সেকশন করে আসছো, জানো যে একটা ফুলের কি থাকে, যে চারটা যে অংশ থাকে। হ্যাঁ, তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে কি পুংস্তবক। সেই পুংস্তবকের মাথায় যে অংশটা থাকে, যে পুংদণ্ডের মাথায়, হ্যাঁ, সেটাকে বলা হয় কি পরাগধানী। এই পরাগধানীর ভিতরেই এই যে ধরো সাপোজ এরকম পরাগধানী তো বিভিন্ন রকমের হতে পারে, এটা সর্বমুখ হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এরকম হতে পারে, বিভিন্ন শেপের পরাগরেণু কিন্তু পরাগধানীটা হতে পারে। হ্যাঁ, তো এই যে পরাগধানী যেটা বললাম যে সপুষ্পক উদ্ভিদের যে পুংকেশর থাকে, সেটার যে মাথায় যে পরাগধানীটা, সেটার ভিতরে মিউসিস প্রক্রিয়ায় সাধারণত এই মাইক্রোস্পোর বা পরাগরেণুটা তৈরি হয়। এই মাইক্রোস্পোর বা পরাগরেণুটাকে কি বলা হয়? পুং গ্যামেটোফাইটের যে প্রথম কোষটাই হচ্ছে কি এই পোলেন বা মাইক্রোস্পোর। এটাকে মাইক্রোস্পোরও বলা হয় পরাগরেণুটাকে। তো যখন তুমি দেখবা যে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো, এটা হচ্ছে কি বলেছি যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলেছি, যেটা যেমন হচ্ছে জিমনোস্পার্ম বলো, এনজিওস্পার্ম বলো, যেগুলো ফ্লাওয়ারিং প্লান্টসের ক্ষেত্রে। আবার নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে বা অপুষ্পক উদ্ভিদ বলো, ছত্রাক বলো, ভাইরাস বলো, ছত্রাক, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে ইয়াতে তোমার হচ্ছে যে ব্রায়োফাইট বলো বা টেরিডোফাইটের ক্ষেত্রে বলো, এইসব ক্ষেত্রে দেখা যায় যে অজন একককে কি বলা হয়? স্পোর বলা হয়। ঠিক আছে, তো এই যে স্পোরের সাথে কিন্তু আবার এই অজন একক যেটা বললাম যে স্পোর বলা হচ্ছে, সেই স্পোরের সাথে কিন্তু আবার এই যে সপুষ্পক উদ্ভিদের কথা বললাম, যে সেই অপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোরের অনেক ক্ষেত্রে মিল রয়েছে। ঠিক আছে, আর এই যে পরাগরেণুটাকে সেটাকে মাইক্রোস্পোরও বলা হয়, এবং হচ্ছে এটা পুং গ্যামেটোফাইটের প্রধান কোষ বা প্রথম কোষ, যেটাতে কি করে হয় পরাগধানীর ভিতরে মিউসিস প্রক্রিয়ায় এই মাইক্রোস্পোরটা তৈরি হয়। আর যেটা বলছি যে এই যে পরাগরেণু সম্পর্কে, যে পরাগরেণুর বলো আকার, আকৃতি, গঠন, বৈচিত্র্য, শ্রেণীবিন্যাসে এর প্রয়োগ বা ব্যবহার বা কার্যকারিতা বা ফাইলোজেনি নির্ণয়ের ভূমিকা, এই সব কিছু মিলেই কিন্তু পেলিনোলজিটাতে আলোচনা করা হয়। তো আমরা সেক্ষেত্রে জানি যে পরাগরেণুটাকে বিভিন্ন রকমের, এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। ছোট আকৃতি থেকে শুরু, আকৃতির ক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট আকৃতির হতে পারে, গঠনের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারিয়েশন দেখা দিতে পারে, আবার হচ্ছে কি বিভিন্ন ধরনের বৈচিত্র্যময়। এটা সাধারণত ধরো যে এখানে কিন্তু আমি একটা ছবি অলরেডি আঁকা আছে, এটা আমি পরে আসতেছি তোমাদেরকে। তো যেটা হচ্ছে যে পরাগরেণুর ক্ষেত্রে আমাদের দুইটা ইয়া আছে, পরাগরেণু বিদ্যাটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যাপ্লাইড পেলিনোলজি, আর একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল বা বেসিক পেলিনোলজি। দুইটা টাইপের হতে পারে পরাগরেণু বিদ্যাটা। অ্যাপ্লাইডটা কি বা প্রায়োগিক বলো বা ব্যবহারিক পরাগরেণু বিদ্যা একটা আছে, আর একটা কি বলেছি যে বেসিক বা ফান্ডামেন্টাল, যেটা বা মৌলিক যেটা। সেখানে কি করা হয় যে পরাগরেণুর যে বেসিক জিনিসগুলো,
ধরো আকার বলো, পরাগরেণুর আকার, আকৃতি, গঠন, এই জিনিসগুলো যে পরাগরেণুবিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি বলা হচ্ছে, সেটাকে বেসিক বা মৌলিক পরাগরেণুবিদ্যা। ঠিক আছে, আরেকটা যেটা বললাম যে অ্যাপ্লাইড বা ব্যবহারিক বা প্রায়োগিক যেটাই বল না কেন, এটাতে কি করা হয় যে যখন যে পরাগরেণুর যে গঠন বৈশিষ্ট্যের কথা বলা, আকার, আকৃতি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই বৈশিষ্ট্যগুলো, এবং হচ্ছে যে শ্রেণীবিন্যাসে কাজে লাগানো হয়। এটাই হচ্ছে কি যে শ্রেণীবিন্যাসের যে ব্যবহার বা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে পরাগরেণুবিদ্যার ব্যবহারটা, সেটাকেই বলা হচ্ছে যে অ্যাপ্লাইড বা কি প্রায়োগিক বা ব্যবহারিক পরাগরেণুবিদ্যা। ঠিক আছে, তো এই যে বললাম যে দুইটা টাইপের কথা বললাম। তো পরাগরেণু তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ক্ষেত্রে, যে আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরাগরেণুবিদ্যাটার ব্যবহার রয়েছে অসংখ্য। কিরকম সেটা? ধরো যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, যেটা বলছি যে শ্রেণীবিন্যাসের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কিনা কোনো ট্যাক্সনের কোনো একটা অবস্থান নির্ণয় করা যায় না, বিশেষ করে গোত্র বা গণ প্রজাতি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুর বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা ট্যাক্সনে বিভক্ত করতে গেলে বা কোনো একটা নির্দিষ্ট গোত্রে বা গণে অন্তর্ভুক্ত করতে গেলে, মানে ট্যাক্সনে নির্দিষ্ট করতে গেলে, শনাক্ত করতে গেলে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কি করা যায় যে পরাগরেণুটাকে কাজে লাগানো যায়। সেই ক্ষেত্রে পরাগরেণুটা বেশ গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। হতে পারে যে ধরো ফাইলোজেনি নির্ণয়, ভুক্তভোজী উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফাইলোজেনি এবং হচ্ছে কি উদ্ভিদের উৎপত্তি এবং হচ্ছে কি বিবর্তন নির্ণয়ের ক্ষেত্রেও পরাগরেণু বৈশিষ্ট্যটা ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আবাদি উদ্ভিদের, এটা বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, আবাদি উদ্ভিদ বা কাল্টিভারের ক্ষেত্রেও দেখা যায় যে এগুলোর উৎপত্তি বা অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রেও এই পেলিনোলজিটার ব্যবহার হয় পরাগরেণুবিদ্যার। হতে পারে যে আবার হচ্ছে ধরো যে কোনো সংকর উদ্ভিদের ক্ষেত্রে, যেটা আমরা জানি যে হাইব্রিড বা সংকর কোনো এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে দেখা যায় হাইব্রিড উদ্ভিদের সংকরায়নের যে অক্ষমতা জনিত যে কারণগুলো, সেগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই পেলিনোলজিটা ব্যবহার করা হতে পারে। যে পেলিনোলজি প্রণয়নের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে পরাগরেণু বিভিন্ন খাদ্য হিসেবে, ওষুধ হিসেবে যে ভূমিকাগুলো আছে, সেগুলো গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা যে প্রায়োগিক ক্ষেত্রে পরাগরেণুবিদ্যার ব্যবহার। আমি আরো ডিটেলসে পড়বো যখন আমি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করব বা উৎপত্তি অভিব্যক্তি নির্ণয় ব্যবহার করব, তখন প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাবে যে আরো অনেক এক্সাম্পল আসবে, সেগুলো তোমাদেরকে সময় সময় জানিয়ে দিব। আচ্ছা, তার একটা কথা হচ্ছে যে আমার মাস্টার্সের ছেলেরা যারা ক্লাসে আছো, তারা অবশ্যই কমেন্টসে তাদের রোল নাম্বারটা দিয়ে যাবে। ঠিক আছে, সেটা আমার কাউন্টিং এর জন্য সুবিধা হবে, তোমার অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানে একটা দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ধারণা করতে পারো যে এই ছবিটা কিসের ছবি? হ্যাঁ, আমি পেলিনোলজি নিয়ে আলোচনা করছি, পরাগ নিয়ে আলোচনা করছি, পরাগরেণু নিয়ে আলোচনা করছি। এটা একটা পরাগরেণুর গঠন। দেখা যায় যে পরাগরেণুর গঠন বৈচিত্র্য বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায় পরাগরেণুর ক্ষেত্রে। সাধারণত নর্মাল মাইক্রোস্কোপ বলো, যেটাকে বলা হয় LM বলা হয় বা FM বলা হয় বা EM বলা হয়, একটা টার্ম আছে। হ্যাঁ, SEM কি, ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে TEM কি। হ্যাঁ, তোমাদের পেলিনোলজি সংক্রান্ত একটা প্র্যাকটিক্যালও আছে, মাস্টার্সে পাবে তোমরা। তো এই যে এই টার্মগুলো জিজ্ঞেস করে, এগুলো কি? দেখা যায় যে পরাগরেণুর যে গঠনের কথা বললাম, যে বিভিন্ন রকমের ভেরিয়েশন দেখা যায় আকার আকৃতিতে, খাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা ছিদ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা গঠনে দেখা যাচ্ছে, অর্নামেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায় পরাগরেণুর ক্ষেত্রে। তো সাধারণত নর্মাল মাইক্রোস্কোপ, যেটাকে বলা হয় LM বলা হয়, ফেজ মাইক্রোস্কোপ, পরে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এগুলোর সাহায্যে পরাগরেণুর সাধারণ গঠন সম্পর্কে জানা যায়। পরাগরেণুর ভেতরে যে সূক্ষ্ম গঠনটা, সেটা জানতে গেলে আবার বিশেষ ধরনের মাইক্রোস্কোপের সহায়তা নিতে হয়। যেমন হচ্ছে যে TEM, দ্যাট মিনস হচ্ছে কি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, SEM স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এগুলোর মাধ্যমে দেখা যায় যে পরাগরেণুর সূক্ষ্ম গঠন সম্পর্কে অনেক ক্ষেত্রে জানা যায়। ঠিক আছে, এই পরাগরেণুর ভেতরের অবস্থান বা সূক্ষ্ম গঠন, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চিত্র, এইসব কিছু অনেক গঠনশৈলী বৈশিষ্ট্য অনেক কিছু জানা যায় এই ধরনের সূক্ষ্ম মাইক্রোস্কোপের সহায়তায়। তো এইটা বললাম যে SEM কি, TEM কি, এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, পরাগরেণু দেখা যায় যে বাইরের একটা স্তর থাকে, ধরো বাইরের স্তরে কি বলে বলো, পেরিস্পোর থাকতে পারে, এন্ডোস্পোর, এক্সোস্পোর, এরকম বিভিন্ন ধরনের থাকতে পারে। আমি ধরো এখানে একটা ছোট্ট করে একটা ছবি এঁকে দিই। আচ্ছা, এখানে ছবিটা মনে হয় অল্প ছোট করে আমি আঁকি। আমি এটা মুছতেছি না, কারণ হচ্ছে মুছে দিলে তোমাদেরকে এই জিনিসটা বোঝানো যাবে না।
ধরো এটা একটা পরাগরেণু, হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা আদিকোষী কোন ক্ষেত্রে হতে পারে। এই যে বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে বলে কি পেরিস্পোর বলা হয়। ঠিক আছে, কি বলা হচ্ছে? পেরিস্পোর। ওকে, এখানে যে এটা তাকে বলা হচ্ছে এক্সোস্পোর বা মিডল লেয়ার যেটাকে বলা হয় সহজ ভাষায় যদি বলি। আরটা হচ্ছে কি এন্ডোস্পোর। স্পোর কেন বললাম বলো তো? স্পোর কেন বলছি? স্পোর শুনে নিশ্চয়ই মনে আছে যে সে প্রথম দিকে বলেছিলাম ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, ব্রায়োফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে অজনয়ককে কি বলা হয়? স্পোর বলা হয়, তাই না? মনে আছে? আচ্ছা, এটা কিন্তু ওই যে সেই যে বললাম যে আদিকোষী বলো বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলো ইয়ার বলো, সেক্ষেত্রে যে স্পোরটা দেখা যায় সেখানে কি তিনটা লেয়ার দেখা যায়। বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় পেরিস্পোর, মিডলে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় এক্সোস্পোর, মানে পরবর্তী লেয়ারটা একদম বাইরের পরেরটা, তারপরটা হচ্ছে কি এন্ডোস্পোর, এটা স্পোরের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যে পরাগরেণুর যে অ্যারেঞ্জমেন্টে যে গঠনটা দেখা যায়, ধরো যে অলঙ্করণে পরাগরেণুর গঠনটা যে বিভিন্ন ধরনের অর্নামেন্টেশন থাকে পরাগরেণুর মধ্যে কিন্তু। ঠিক আছে, তো পরাগরেণুকে যে গঠনের কথা বলছি, যে গঠন অনুযায়ী ধরো আকৃতিতে ভিন্ন থাকতে পারে, আমি আসবো পড়ার মধ্যে বলবো আকৃতির ক্ষেত্রে বলো, তারপর হচ্ছে আকারের ক্ষেত্রে বলো, মেরু আছে কিনা, খাদ আছে কিনা, ছিদ্র আছে কিনা, অ্যারেঞ্জমেন্টটা কিরকম, একা একা না অসংখ্য একটা, আরটা কি আছে অর্নামেন্টেশনের উপর। তো যদি এটা বলি যে গঠনের ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুর ক্ষেত্রে দুইটা অংশ থাকে। এটা তো বললাম যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যে তিনটা লেয়ার, পাইরোস্পোর, এক্সোস্পোর, এন্ডোস্পোর। উচ্চ শ্রেণীর বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে কি, আমি এটা দুইটা লেয়ারের কথা বলছি, একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। ঠিক আছে, এক্সাইনটা কি বহিঃ, সবচেয়ে বাইরের যে স্তরটা থাকে বহিঃত্বকটা, যেটা কি অনেকটা পুরু থাকে, অবেদ্য থাকতে পারে, তারপর হচ্ছে টার্পিনয়েডের আবরণ দ্বারা তৈরি, হ্যাঁ, সেটা হচ্ছে এক্সাইন। ইনটাইনটা কি? ইনটাইনটা তুলনামূলকভাবে ভেদ্য এবং সেলুলোজ পেকটিন এগুলো দ্বারা কি আবৃত থাকে, অপেক্ষিত পাতলা প্রাচীর বিশিষ্ট। পরাগরেণুর বাইরের প্রাচীরটা কি এক্সাইন যেটাকে বলছি, সেটা হচ্ছে অপেক্ষাকৃত পুরো একটা প্রাচীর দ্বারা আবৃত থাকে এবং হচ্ছে অবেদ্য। এবং আরেকটা কি বললাম যে এটা টার্পিনয়েড যৌগ দ্বারা এটা গঠিত থাকে। এবং ইনটাইন যে ভেতরের যে প্রাচীরটা বলছি, যে ইনটাইনের কথা বললাম, সেটা কি তুলনামূলকভাবে পাতলা প্রাচীর বিশিষ্ট এবং হচ্ছে কি সেলুলোজ পেকটিন এগুলো দ্বারা গঠিত এবং ভেদ্য প্রাচীরটা থাকে। তো এই এক্সাইনের কথা বলছি, যেটা সেই এক্সাইনটা আবার কি দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে কি এই যে সেক্সাইন, আরেকটা হচ্ছে নেক্সাইন। ঠিক আছে, সেক্সাইন এবং হচ্ছে নেক্সাইন, এটা কি দুইটা ভাগের কথা বলছি। দেখো এই এক্সাইনটা আবার দুইটা টাইপের, একটা হচ্ছে কি সেক্সাইন এবং একটা হচ্ছে কি নেক্সাইন। এই যে দেখো বাইরের দিকে থাকে অনেকটা কি ঝালরের মতো, যে এই অংশগুলো যে থাকে, এই পরাগরেণুর প্রাচীর কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। পরাগরেণুর গঠনে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মসৃণ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জালিকাকার থাকে, হ্যাঁ, বা রেটিকুলেট থাকতে পারে, অনেক ক্ষেত্রে স্পাইরাল বা সর্পিলাকার থাকতে পারে, অনেক ক্ষেত্রে হচ্ছে যে নর্মাল যেটা থাকতে পারে, বা অনেক মসৃণ থাকে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিলিয়া বা উপাঙ্গ থাকে। তো পরাগরেণুর বহিতকে যখন এই ধরনের অর্নামেন্টেশন দেখা যায়, তখন তাকে বলা হচ্ছে যে অর্নামেন্টেড পলেন। ঠিক আছে, যে বা অলঙ্কৃত পরাগরেণু। ঠিক আছে, আর যখন কোনো ধরনের ইয়া থাকে না, অর্নামেন্টেশন থাকে না, নন অর্নামেন্টেড পলেন বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সাধারণ কথা, যেটা যে বহিতকের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন ধরনের অর্নামেন্টেশন থাকতে পারে, সিলিয়া থাকতে পারে, উপাঙ্গ থাকতে পারে, এগুলো যখন যেমন কি বলা হয় এটাকে স্কাল্পচার এলিমেন্ট বলা হচ্ছে। যে এই রেড কালার যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কি স্কাল্পচার এলিমেন্ট, এটা বহিতকে দেখা যায়। যে বহিতকটাকে কিভাবে ভাগ করা হয়েছে বলেছে, একটা সেক্সাইন এবং হচ্ছে একটা ইনটাইন, এটা হচ্ছে স্কাল্পচার এলিমেন্ট এইগুলো। তো অনেক ক্ষেত্রে এটা রেটিকুলেট থাকতে পারে, স্পাইরাল থাকতে পারে, তারপর হচ্ছে যে মসৃণ, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে এটা কি অর্নামেন্টেড থাকতে পারে। এই যে অংশটা দেখো, যে পরাগরেণুর যে ত্বকের গঠনে যে লিখেছি, দেখো ইনটাইন, সবচেয়ে ভেতরের অংশটা কি বলেছি ইনটাইন। তার যে বাইরের যে অংশটা দেখো, বাইরে যে এক্সাইনটা, এক্সাইনের যে ভেতরের দিক, এটা তো এক্সাইন,
এটা ইনটাইন, বাকিটুকু হচ্ছে কি এক্সাইন। আর বাইরের যে প্রাচীরটা এটা দেখো স্কাল্পচার এলিমেন্ট, এটা হচ্ছে ট্যাকটাম বলা হচ্ছে, এটাকে কোনোমেলা, এটা ট্যাকটাম, এটা কোনোমেলা। দেখো আমি এই পাশেও লিখেছি, হ্যাঁ এটা নেক্সাইন। নেক্সাইনটা আবার হচ্ছে কি দুইটা ইয়া এখানে যে ট্যাকটাম বলো, কোনোমেলা বলো এবং হচ্ছে ফুট লেয়ার, এই তিনটা মিলে কিন্তু একটা এক্সাইন। ঠিক আছে, কোনটা বলছি যে এই যে ট্যাকটাম, কোনোমেলা, ফুট লেয়ার, এই তিনটা অংশ মিলে হচ্ছে একটা এক্সাইন। হ্যাঁ, আরেকটা আছে কি এন্ডো এক্সাইন, এই অংশটাকে আবার হচ্ছে কি নেক্সাইন বলা হচ্ছে। আর এই যেখানে যে স্কাল্পচারটা বাইরের দিকে যেটা, সেটা হচ্ছে কি সেক্সাইন। এটা হচ্ছে পরাগরেণু গঠনের কথা বললাম। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছতে মুছতে বোর্ডের সাইজ এত বিশাল সাইজ যে মুছতে মুছতে আমার নামে প্রায় মুছে দিচ্ছিলাম। আচ্ছা, এবার আসো, এই যে গঠনের কথা বলছি, এটা তো বাইরের লেয়ারের কথা বললাম। তো আকারের উপর ভিত্তি করে যদি, আকৃতির উপর যদি ভিত্তি করে বলি, যে আকৃতির ভিত্তিতে কিরকম টাইপের আকৃতি হতে পারে, আকৃতির ভিত্তিতে যদি বলি পরাগরেণুটা গঠনটা কেমন, বিভিন্ন রকম গঠন বৈচিত্র্য বিভিন্ন রকমের দেখা যায়, যে আকৃতির ক্ষেত্রে বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন বৃত্তাকার, বা আমরা এটাকে গোলাকারও বলতে পারি, যে এরকম, ঠিক আছে, উপবৃত্তাকার, ডিম্বাকার, তারপর হচ্ছে কোণাকার হতে পারে, বলমাকার হতে পারে, কনিক্যাল আকৃতির হতে পারে, কনিক্যালটা তোমরা চিনো তাই না সবাই, এই যেরকম বিভিন্ন রকমের হতে পারে, ত্রিকোণাকার, কোণাকার বা ত্রিকোণাকার হতে পারে, হ্যাঁ ট্রায়াঙ্গেল হতে পারে, তারপর হচ্ছে যে বল্লমের মতো হতে পারে, বিভিন্ন ধরনের শেপের হতে পারে। যেমন পেসিফ্লোরাতে দেখা যায় যে বৃত্তাকার থাকে, উপবৃত্তাকার সালভিয়াতে থাকে, ডিম্বাকার থাকে, যে রেডিকাল ইয়াতে থাকে, এরকম বিভিন্ন ধরনের শেপ দেখা যায়। পরাগরেণু একটা ভ্যারিয়েশন দেখা যায় বিভিন্ন ধরনের আকৃতির ক্ষেত্রে, যেটা বললাম যে বৃত্তাকার, উপবৃত্তাকার, ডিম্বাকার, কোণাকার, বলমাকার, কনিক্যাল আকার, এরকম বিভিন্ন ধরনের শেপে দেখা যেতে পারে পরাগরেণু। এবার আসো আকারের ভিত্তিতে দেখা যায় যে পরাগরেণুগুলো আকার খুব ছোট থেকে শুরু করে, খুব সূক্ষ্ম, যেহেতু সূক্ষ্ম আছে, অনেক ক্ষুদ্র পরাগরেণু থেকে শুরু করে বৃহৎ আকার হতে পারে। ধরো 2 মাইক্রোমিটার থেকে সেটা কি হতে পারে, যে 2 মাইক্রোমিটার থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে কি আকারে ভিত্তিতে আকারটা। তো এটা দৈর্ঘ্যটা কতটুকু আকারের ক্ষেত্রে যদি বলি, যে এটা হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যদি বলি, অতি ক্ষুদ্র বলতে মার্কারটা, অতি ক্ষুদ্র যেমন হচ্ছে যে 2 মাইক্রোমিটার, ঠিক আছে। তারপর হতে পারে কি ক্ষুদ্র 10 থেকে 25, তারপর মাঝারি আকারের হতে পারে, সেটা আবার কি 25 থেকে 50, বড় আকারের 50 থেকে 100, বৃহৎ আকার 100 থেকে
200 এবং অতি বৃহৎ, ঠিক আছে, অতি বৃহৎ বা বৃহৎ আকার যেটা হচ্ছে 200 মাইক্রোমিটারের চেয়ে বেশি বড় আকারে। তো এই গেল আকারের ভিত্তিতে, ঠিক আছে। এবার আসো যে অনেক সময় দেখা যায় যে পরাগরেণু বহিতকে বিশেষ করে বিষুবীয় অঞ্চলে বিভিন্ন ধরনের ছিদ্র থাকতে পারে, ছিদ্র বা পোর দেখা যায়। সেটা বেসিসে আবার হচ্ছে কি এগুলোর আকার আকৃতি, এই ছিদ্রগুলোর আকার আকৃতি বলো, সংখ্যা বলো, অবস্থান বলো, এটা পরাগরেণু ভেদে ভ্যারি করে। এই ছিদ্রগুলোর কথা বললাম যেটা পোর বা ছিদ্র বলা হচ্ছে। তো এটা অনুযায়ী আবার পরাগরেণুটা কয়েকটা টাইপের হতে পারে। কিরকম হয় সেটা? পোর বা ছিদ্র, পোর বা ছিদ্র অনুযায়ী যদি বলি, একটা হচ্ছে কি মনোপরেট, যখন কিনা দেখা যায় যে পরাগরেণুতে বিষুবীয় অঞ্চলে দেখা যায় যে বহিতকে বিশেষ করে বিষুবীয় অঞ্চলে একটা মাত্র ছিদ্র থাকে, সেটাকে বলা হচ্ছে কি মনোপরেট। আমরা বাইপোরেট বলি যখন দুইটা ছিদ্র দেখা যায়, দুইটা বিষুবীয় অঞ্চলে দুইটা ছিদ্র দেখা যায়। ট্রাইপোরেট যখন কিনা তিনটা ছিদ্র দেখা যায়, এরকম আছে আরো। জোনোপোরেট, পেন্টোপোরেট। ছিদ্র বা পোর অনুযায়ী মনোপোরেট, বাইপোরেট, ট্রাইপোরেট, জোনোপোরেট, পেন্টোপোরেট এরকম বিভিন্ন ধরনের দেখা যেতে পারে। মনোপোরেট হচ্ছে যখন একটা ছিদ্র থাকে, দুইটা ছিদ্র থাকলে বাইপোরেট, তিনটা থাকলে ট্রাইপোরেট, তিনটার অধিক জোনোপোরেট, এবং যখন চারদিকে অসংখ্য ছিদ্র থাকে তখন তাকে বলা হয় পেন্টোপোরেট, ঠিক আছে। এই হচ্ছে পোর অনুযায়ী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেরু প্রবণতা, এটা একটা পরাগরেণুর একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেরু প্রবণতা দেখা যায় পরাগরেণুর ক্ষেত্রে। যেমন হচ্ছে আবার হচ্ছে এই মেরুগুলা মেরু প্রবণতা বা পোলারিটি অনুযায়ী আবার পরাগরেণুকে দেখো কয়টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেরুবিহীন, যে সমস্ত ক্ষেত্রে পরাগরেণুর ক্ষেত্রে কোনো মেরু চিহ্নিত করা যায় না। অসম মেরু, এক্ষেত্রে মেরু আছে কিন্তু মেরুগুলো সমান নয়। আরেকটা টাইপ আছে সমমেরু, মানে মেরু আছে এবং হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল বরাবর দেখা যায় কি দুইটা সমান ভাগে ভাগ করা হয়েছে মেরুগুলোকে। তো কিরকম, এটা একটা ছবি আঁকি দেখো। এই ক্ষেত্রে দেখো পরাগরেণুর ক্ষেত্রে কোনো মেরু দেখা যাচ্ছে না, মেরু নাই। তো এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মেরুবিহীন পরাগ। এক্ষেত্রে মেরু আছে কিন্তু এক পাশে একটা মেরু আছে, অসমেরু। আর এখানে হচ্ছে নিরক্ষ যে মধ্যরেখাটা, এটাকে দুইটা ভাগে ভাগ করেছে পরাগরেণুটাকে, দুইটা মেরুতে। এইটাকে বলা হচ্ছে যে সমমেরু, ঠিক আছে। এই হচ্ছে মেরুর উপর ভিত্তি করে যে পরাগরেণুটা বললাম সেটার কথা। এবার আসো সিমেট্রি বা প্রতিসাম্যতার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে বলেছি? সিমেট্রি বা প্রতিসাম্যতা।
কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, আরটা হচ্ছে কি বহুপার্শ্বীয়। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বা আদি দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় পরাগরেণুগুলোতে। সাধারণত লম্বা আকৃতির যে পরাগরেণুগুলো আছে সেগুলোতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। এক্সাম্পল যেটা বললাম, যেটা একবীজপত্রী হতে পারে বা আদি যে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো আছে যেমন ম্যাগনোলিয়াসি ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় পরাগরেণুগুলোতে। বহুপার্শ্বীয় প্রতিসাম্যতা যেটা হচ্ছে কি সাধারণত উন্নত শ্রেণীর যে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো আছে, ধরো অ্যাস্টারাসের ক্ষেত্রে বলতে পারো, যেমন অন্য কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে এই দ্বিপার্শ্বীয় বহুপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। সাধারণত যে গোলাকার বলো ডিম্বাকার বলো এই পরাগরেণুগুলোকে এই বহুপার্শ্বীয়ভাবে বহুপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। ঠিক আছে, এবার আসো নেক্সট আরেকটা পয়েন্টে যাই, যেটা হচ্ছে তোমরা বিভিন্ন ইয়াতে পাও যে মনোকার্পেট পাও, ট্রাইকার্পেট পাও পরাগরেণু বা একল্পেট পরাগরেণু থাকে। ফারো বা খাজ বা কল্পি যেটাই বল, ঠিক আছে। তো কল্পাসও বলা হয় এটাকে, হ্যাঁ, খাজ অনুযায়ী কি বলা হয়, মানে খাদ থাকে কিনা। পরাগরেণুতে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের খাজ দেখা যায়। তো খাজ আছে কি না আছে সেটার উপর ভিত্তি করে কেবল কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে এ কল্পে, মনোকল্পের, ট্রাইকল্পের, হ্যাঁ, যৌনকল্পেট এরকম আছে। যখন পরাগরেণুতে কোনো খাজ থাকে না সেসব ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে এ কল্পেট, খাজবিহীন, কোনো খাজ থাকবে না। মনোকল্পেট, তোমরা মনোকল্পেট এবং ট্রাইকল্পেট এই দুইটা টার্ম খুব বেশি পরিচিত, তাই না? যে যেটা পড়েছে যে ট্রাইকল্পেট পরাগরেণুটা আদি, মনোকল্পেট আদি না ট্রাইকল্পেট আদি। শ্রেণীবিন্যাস বিজ্ঞান যখন শ্রেণীবিন্যাস করেছে, এই যে বলেছি যে শ্রেণীবিন্যাসে পরাগরেণু বৈশিষ্ট্যগুলো গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। এটা দেখো যে ট্রাইকল্পেট, সেই হিসেবে তোমরা ট্রাইকল্পেট, মনোকল্পেট এই টার্মগুলোর সাথে অলরেডি পরিচিত হয়েছো, তাই না? যে শ্রেণীবিন্যাসের সময় আমরা পড়েছি যে বৈশিষ্ট্যগুলো, যে নীতিমালার ক্ষেত্রে দেখেছো যে অনেক বিজ্ঞানী ট্রাইকল্পেটটাকে আদি বলেছে, অনেক বিজ্ঞানী মনোকল্পেটটাকে আদি বলেছে। তো এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা যেগুলা কিনা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো যে সমস্ত পরাগরেণুর ক্ষেত্রে দেখা যায় যে এক খাজ নেই সেটাকে বলা হচ্ছে যে একল্পেট। মনোকল্পেট দেখা যায় যে খাদ আছে, যে এক পাশে একটা খাজ থাকতে পারে। এটা অনেকটা কি করা যায় যে নৌকাকৃতির মতো বলা যায়, ঠিক আছে। এটা দেখা যায় যে অনেকটা আর ট্রাইকল্পেটটা দেখো খাজ আছে, তিনটা খাজ থাকবে, তিন দিকে তিনটা খাজ থাকবে। এরকম এটা হচ্ছে কি ট্রাইকল্পেট। জোড়কল্পেটে অসংখ্য, চারদিকে অসংখ্য খাজ থাকে, সেটা হচ্ছে জোড়কল্পেট। এরকম হচ্ছে কল্পেট বা খাজের উপর ভিত্তি করে এটাকে কয়েকটা ভাগে আবার ভাগ করা হয়েছে। তো আমরা জানলাম কি যে পরাগরেণুর গঠনটা জানছি, যে গঠন বৈচিত্র্যে বিভিন্ন ধরনের পরাগরেণু দেখা যায়। এক্সাইন বললাম, এন্টাইন বললাম, সেটা হচ্ছে এক্সাইন এক্সাইন এরকম বিভিন্ন রকমের বললাম। বললাম হচ্ছে আকৃতি অনুযায়ী বিভিন্ন রকমের, যে বিভিন্ন গোলাকার থেকে শুরু করে বলমাকার, ল্যান্সেট, এরকম বিভিন্ন ধরনের কোনাকার, কণিকার আকার, বিভিন্ন ধরনের দেখা যায় পরাগরেণু। আকারের ভিত্তিতেও ছোট্ট থেকে শুরু করে 2 মাইক্রোমিটার থেকে শুরু করে 200-র উপরে হচ্ছে কি এটা হতে পারে, 200 মাইক্রোমিটারের অধিক হতে পারে। তোমরা জানো যে সাইকাসের পরাগরেণুটা ক্ষেত্রে শুক্রাণুটা সবচেয়ে বড় আকারের শুক্রাণু। আরেকটা জিনিস যেটা বললাম যে খাজের অনুযায়ী বললাম, তারপর ছিদ্রের কথা বললাম, মেরু প্রবণতার কথা বললাম, প্রতিসাম্যতার কথা বললাম। এবার আসুন যে পরাগরেণুগুলোকে কিভাবে থাকে, অবস্থান করে, অ্যারেঞ্জমেন্টটা কিরকম। এই যে বলছি যে ছিদ্র থাকতেছে, বলতেছি আকৃতি এরকম, তো পরাগরেণুগুলোকে একত্রে থাকে না আলাদা থাকে,
হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা একটা একটা করে থাকতে পারে, দুইটা করে থাকতে পারে, তিনটা করে থাকতে পারে, তিনের অধিক চারটা করে পরাগরেণু থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুচ্ছাকারে পরাগরেণু থাকতে পারে। গুচ্ছাকারে পরাগরেণু থাকতে পারে, সেটার একটা এক্সাম্পল দিচ্ছি যে অর্কিডিসি ফ্যামিলিতে ক্ষেত্রে দেখা যায় যে অর্কিডিসি বলো, এসপিএডিসি বলো, এসব ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুগুলো গুচ্ছাকারে একটা থলির ভিতরে থাকে। সেটাকে কিনা বলা হচ্ছে যে পলিনিয়া। পলিনিয়া তোমরা পড়বে, টিকা হিসেবে অনেক সময় আসে যে, বা ছোট কোশ্চেনের মধ্যে আসে যে পলিনিয়াটা কি বা পলিনিয়ার গঠনটা কিরকম। তো আসলে যে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী পরাগরেণুটাকে কিভাবে কয়টা টাইপের হতে পারে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, হ্যাঁ, বা বিন্যাস যেটা বলি আমরা বাংলাতে, বিন্যাস অনুযায়ী। তো যখন কিনা পরাগরেণু এই যে এরকম একটা একটা থাকতে পারে, হ্যাঁ, একটা পরাগরেণু থাকতে পারে, একটা পরাগরেণু থাকে একা, সেটাকে বলা হচ্ছে কি মোনাড। যখন কিনা এই যে এরকম দুইটা দুইটা করে থাকতে পারে, তখন বলা হচ্ছে কি এটাকে দুইটা একত্রে যুক্তও থাকতে পারে, আবার বিযুক্তও থাকতে পারে। এটা হচ্ছে কি ডায়াড। ট্র্যাক্টর, ট্র্যাক্টরের আবার বিভিন্ন রকমের বিন্যাস রয়েছে। যখন চারটা করে পরাগরেণু থাকে সেটাকে বলা হয় ট্র্যাক্টর বলা হয়। তো ট্র্যাক্টরের আবার বিভিন্ন রকমের বিন্যাস আছে। কিরকম হতে পারে ট্র্যাক্টরের ক্ষেত্রে দেখো, দুইটা চিত্র একত্রে চলে যাচ্ছে। এটা হচ্ছে টেট্রাগোনাল। এটা লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার। এটা রম্বয়েডাল, এটা টেট্রাহেড্রাল, ঠিক আছে। কি বলেছি, অ্যারেঞ্জমেন্টে পরাগরেণুগুলো বিভিন্ন রকমের ভাবে থাকতে পারে। যখন কিনা একটা একটা আলাদা করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে মোনাড। যখন কিনা দুইটা করে থাকে সেটাকে হচ্ছে কি ডায়াড। টেট্রাড অবস্থানে থাকতে পারে চারটা করে। তো এই টেট্রাড অবস্থানটা আবার বিভিন্ন রকমের হতে পারে, যে এই অবস্থানে যদি থাকে চারটা পরাগরেণু তাকে বলা হচ্ছে টেট্রাগোনাল। এই অবস্থানে যদি থাকে টেট্রাহেড্রাল, এই অবস্থা রম্বসের মতো থাকলে রম্বয়েডাল, এবং লিনিয়ার যেটা সরল রেখায় যদি থাকে সেটা আড়াআড়ি থাকতে পারে বা লম্বালম্বি ভাবেও থাকতে পারে। এই বিন্যাসটাকে বলা হচ্ছে কি, এই চারটা রকমের ভাবে ট্র্যাক্টর থাকতে পারে, যে চারটা করে পরাগরেণুর অবস্থান। এবার আসো, অনেকগুলো যখন একত্রে থাকে সেটাকে বলা হচ্ছে যে পলিয়াড, বা যৌগিক বা জটিল অবস্থান, যেটা পলিয়াড। পলিয়াড বা যৌগিক, যেটা কম্পাউন্ডও বলতে পারে। যেমন অনেকগুলো পরাগরেণু একত্রে গুচ্ছাকারে থাকতে পারতেছে, এটার কোনো ইয়ে নাই, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে কি পলিয়াড বা যৌগিক পরাগরেণু। আরেকটা বিন্যাস আছে যেটাকে আমরা বলছিলাম যে অর্কিডেসি এবং হচ্ছে অ্যাসক্লেপিয়াডিসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য।
গুচ্ছাকারে থাকে, যে একটা থলির মতো কোনো একটা অঙ্গে, বিশেষ অঙ্গে অনেকগুলো পরাগরেণু একত্রে গুচ্ছাকারে থাকে, তখন সেটাকে বলা হয় পলিনিয়া। হ্যাঁ, এটা কি হচ্ছে বলেছি যে পলিনিয়া। যখন থলির মতো একটা বিশেষ অঙ্গের মধ্যে থাকে অনেকগুলো পরাগরেণু একত্রে গুচ্ছাকারে থাকে, সেটাকে বলা হয় পলিনিয়া। ঠিক আছে, বা পলিনিয়াম। পলিনিয়া বা পলিনিয়াম, এটা তোমরা ছোট কোশ্চেনের জন্য বা টিকার জন্য অবশ্যই পড়বে। পলিনিয়ামের গঠন কোথায় দেখা যায় বললাম, যে অর্কিডেসি, যেটা হচ্ছে কিনা একবীজপত্রীর উন্নত পরিবার, অর্কিডেসি বা হচ্ছে অ্যাসক্লেপিয়াডেসি, এই পরিবারগুলোতে বিশেষ বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্যও বলা যায় এই পরিবারগুলোর, যে পলিনিয়া দেখা যায়। ঠিক আছে, পলিনিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য। এই হচ্ছে যে মোটামুটি যে আমি পরাগরেণু নিয়ে আলোচনা করলাম, যে পরাগরেণুটা বিভিন্ন রকমের গঠন হতে পারে, আকার আকৃতিতে বৈচিত্র্যতা হতে পারে, মেরু প্রবণতা থাকতে পারে, প্রতিসাম্যতা হতে পারে, খাঁজের উপর ভিত্তি, খাঁজ বললাম, অ্যারেঞ্জমেন্টের কথা বললাম, বহিতকের অর্নামেন্টেশনের কথা বললাম। এই হচ্ছে যে বিভিন্নভাবে পরাগরেণুর যে, এটা একটা ক্লাসিফিকেশনও বলা যায়, যে পরাগরেণুকে ক্লাসিফাই করো বা শ্রেণীবিন্যাস করো। যদি আসে কখনো কোশ্চেনে, তাহলে তোমরা সেক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করতে পারবা। আবার যদি বলো গঠনের কথা বলি যদি পরাগরেণুর, তো সেই ক্ষেত্রে এই গঠনটাও এইভাবেও গঠনটাকে বর্ণনা করা যায়। ঠিক আছে, এরপর আসো যে আমরা যদি নেক্সট, আমরা ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই যে পেলিনোলজির কথা বললাম, যে পরাগরেণুর কথা বললাম, সেটা উদ্ভিদের শ্রেণীবিন্যাসে কি ভূমিকা রাখে, উৎপত্তি বা অভিব্যক্তি, কিংবা যদি বলো যে বিবর্তন বা ফাইলোজেনিতে কি ভূমিকা রাখে, সেটা আমরা উদাহরণসহ জানবো। সেটা নেক্সট ক্লাসে। আজকের জন্য এই পর্যন্তই থাক। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো। নেক্সট ক্লাস পর্যন্ত, নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।